ধন্যবাদ আলমগীর মাসুদ। আজকে আমাকে নন্দন কানন পাঠচক্রের চতুর্থ পর্বে আজকে অতিথি হিসাবে আমি আপনাদের সামনে আসতে পেরে আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি এই জনপদেরই একজন সৌভাগ্যবান মানুষ। আমি আপনাদেরই লোক। সে কারণে নন্দন কাননের আজকের আলমগীর মাসুদের যে আমন্ত্রণ, এই আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার শত ব্যস্ততার মধ্যেও আমি এখানে ছুটে এসেছি। একটি বিষয় বলতে হয় যে প্রথমে আমি মাতৃভাষা ভাষাকে আমরা সবসময় মনে করি যে এটা ভাব প্রকাশের বাহন, কিন্তু ভাষা শুধুমাত্র ভাব প্রকাশের মাধ্যম নয়। একই সঙ্গে ভাষা হচ্ছে মানুষের অস্তিত্বের প্রতীক। মানুষ যে ভাষ্যমান, মানুষ যে মুখে উচ্চারণ করতে পারে, নিজের আবেগ অনুভূতির কথা প্রকাশ করতে পারে, এটির একমাত্র সম্ভব হচ্ছে তার ভাষা। ভাষা সৃষ্টিকর্তা প্রদত্ত মানুষের এক অসাধারণ ধ্বনি, যেটাকে আমরা জবান বলে থাকি, ধ্বনি। তো মাতৃভাষা নিয়ে এই মধ্যে আমাদের কবি সাহিত্যিকরা যা কিছু বলেছেন সেটা একটু আমরা স্মরণ করি। রবীন্দ্রনাথ বলেছেন, মাতৃভাষা হচ্ছে দুগ্ধের সমান। মাতৃভাষা আগে চাই, মাতৃভাষার পত্তন, তারপর অন্য অন্য ভাষার গাঁথুনি। রবীন্দ্রনাথের কথা থেকে আমরা বুঝতে পারি যে ভাষার মূল্যটি কী। মা শুধুমাত্র জন্মের পর শিশুকে মায়ের দুধই মুখে তুলে দেন না, একই সঙ্গে খাদ্যও তুলে দেন। খাদ্য তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ভাষাও তুলে দেন, এবং সেই সূত্রে এটাকে বলা হয় মাতৃভাষা। মায়ের মুখ থেকে প্রথম যে ধ্বনি শিশুর মুখে সঞ্চারিত হয়, শিশুর মুখে, শিশুর কানে, শিশুর মনে প্রথম সঞ্চারিত হয়, সেটি হচ্ছে মাতৃভাষা। এই কারণে মাতৃভাষার গুরুত্ব সবচেয়ে বেশি। আর বাংলা ভাষার আমরা জানি যে বাংলা ভাষার উৎপত্তি এবং বাংলা ভাষার যে বিকাশ, এই বিকাশ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এই বাংলা ভাষা বিকশিত হয়েছে। বাংলা ভাষার শত্রু ছিল, বৈরিতা ছিল, প্রতিকূলতা ছিল। সেই বৈরিতা প্রতিকূলতার কথা আমরা কবিদের কাছে শুনতে পাই। মধ্যযুগের কবি সেই আব্দুল হাকিম বলেছিলেন, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন জন্ম কাহার নির্ণয় ন জানি। এই কবির এই দুটি পংক্তি থেকে আমরা বুঝতে পারি বাংলা ভাষা সেই সময়েও বৈরিতার মুখোমুখি হয়েছে। রামনীতি গুপ্ত বলেছেন, নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? অথবা আমাদের মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, হে বঙ্গ বান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবহেলা করে অবুধ আমি। আমরা এই পর্যন্ত দেখতে পাই বাংলা ভাষাকে নিয়ে বাঙালি জাতির যেই দীর্ঘ ইতিহাস, এই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শতাব্দী বিস্তৃত বলা যায়, শতাব্দী কাঁপানো একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হচ্ছে 1952 সালে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি বাঙালি জীবনে শুধুমাত্র একটি দিন নয়, এটি এক বিস্ময়কর আবির্ভাব, এক উত্থান, একটা জাতির উত্থান, একটা ভাষার উত্থান, একটা জাতির উত্থান। বাঙালি তার আত্মপরিচয়ের পথ খুঁজে পেয়েছে সেই দিন, যেই দিন 1952 সালে 21শে ফেব্রুয়ারি 1952 সালে 21শে ফেব্রুয়ারি
আর 1952 সালের 20শে ফেব্রুয়ারি দিনটা এক নয়। 20শে ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারির মধ্যে শতাব্দী ব্যবধান, 1000 বছরের ব্যবধান। কারণ আগে বাঙালি তার নিজের আত্মপরিচয়, এই ভাষা সূত্রে বাঙালির যে আত্মপরিচয়, এই আত্মপরিচয় নির্মাণ করতে পারেনি। বহু বছর পর্যন্ত বাঙালি জাতি তার নিজের আত্মপরিচয়ের সন্ধানে ছিল, কিন্তু নানাভাবে সে তার আত্মপরিচয় নির্মাণ করতে পারেনি। সেই দিন শাসক গোষ্ঠীর আমাদের উপর যে চাপিয়ে দিতে চেয়েছিল উপনিবেশিকভাবে, যেমন উপনিবেশিক বাংলায় যেরকম আমরা দেখতে পাই ইংরেজেরা আসার পর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের উপর ইংরেজি ভাষাকে চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং মূলত ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইংরেজ সিভিলিয়ানদের বাংলা শেখার যে সূত্রপাত শুরু হয়। সেখানে যারা উইলিয়াম কেরির নেতৃত্বে যে 8 জন মুন্সি এবং পণ্ডিতেরা যারা পাঠ্যপুস্তক লিখেছিলেন, সেই পাঠ্যপুস্তক লিখতে গিয়ে তারা সবচেয়ে বেশি কাজ করেছেন মূলত ওই সংস্কৃত ঘেঁষা বাংলা ভাষাকে তারা করতে পারেননি। কারণ ওই সময়ে অধিকাংশ পণ্ডিত ছিলেন সংস্কৃত ভাষার পণ্ডিত, আর মুন্সিরা ছিলেন ফার্সি ভাষার পণ্ডিত। আর ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু বাংলা ভাষাকে বাঙালিকে শাসন করার জন্য, এই দেশকে করায়ত্ত করার জন্য প্রথমে তাদের ভাষাকে, অর্থাৎ আমাদের ভাষাকে বোঝার জন্য তারা ইংরেজ সিভিলিয়ানদের শিক্ষার জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল। সেখানে উইলিয়াম কেরির নেতৃত্বে যে 8 জন পণ্ডিত, তারা মূলত পাঠ্যপুস্তক রচনা করতে গিয়ে ওই সংস্কৃত ইতিমধ্যেই যে সংস্কৃত ভাষার আদলে যে ব্যাকরণ কিংবা পর্তুগিজ ভাষা, ফরাসি ভাষা, এসব ভাষার যেসব বইপত্র এবং ব্যাকরণ তারা লিখেছিল, ওই ধারাবাহিকতাকে তারা গ্রহণ করেছিলেন। ফলত ওখান থেকে আমাদের ভাষার উপনিবেশায়ন শুরু হয়, এবং উপনিবেশায়ন শুরু হওয়ার কারণে বাংলা ভাষা দীর্ঘদিন পর্যন্ত সংস্কৃতের দুহিতা হিসেবে পরিচিত ছিল। কিন্তু আসলে বাংলা ভাষার তার নিজস্ব যেই বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে বিকশিত হয়েছে। আসলে বাংলা ভাষা সংস্কৃত ভাষার দুহিতা নয়। সংস্কৃত ভাষা হচ্ছে দেবভাষা, আর বাংলা ভাষা হচ্ছে বাঙালিদের ভাষা। এখানকার যারা নিম্ন শ্রেণীর লোক ছিলেন, যারা মূলত এখানকার কোল, মুন্ডা, সাঁওতাল এবং এখানকার যেই আদিবাসী, এখানকার যেই বঙ্গীয় বদ্বীপে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের নিজস্ব একটা ভাষা ছিল। সেই ভাষাতে এটা বিকশিত হয়েছে, সেভাবে বিকশিত হয়েছে। ফলত আমরা বলতে পারি যে বাংলা ভাষার বিকাশ খুব মসৃণ ছিল না। 1952 সালে আমরা দেখতে পাই দেশ বিভাগের পর এই যে তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদের উপর রাষ্ট্রভাষা চাপিয়ে দিতে চেয়েছিল উর্দু ভাষা, এবং সেই উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা মূলত বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তারা পরিণত করতে চেষ্টা করেছিল, কিন্তু সেটি সম্ভব হয় না। বাঙালি সহ্য বীর্য নিয়ে সেদিন নিজেই আবির্ভূত হয়েছে, ফেটে পড়েছিল সেই প্রতিবাদে, এবং সেটা ছিল বাঙালির প্রথম রক্ত। এজন্য বলা হয়ে থাকে বাঙালি জন্ম হয়েছে অশ্রু এবং রক্তের মধ্য দিয়ে। আমাদের প্রথম অশ্রু হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আর আমাদের বিশাল রক্তের ফোঁটা হচ্ছে 1971 সাল। অশ্রু আর এই রক্তের মাখা বাঙালি জাতির যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে বাংলা ভাষার এক অভিন্ন সম্পর্ক রয়েছে। ভাষা মানে হচ্ছে মানুষের অস্তিত্বের অংশ। ভাষা আমাদের আজকের সঞ্চালক প্রশ্ন করেছেন 54 বছর পরেও, স্বাধীনতার 54 বছর পরেও বাংলা ভাষার অবস্থা এইরকম কেন, এবং বাংলা ভাষাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারিনি।
21শে ফেব্রুয়ারি এটা ভাষার মাস। আবার গতকাল ছিল 5 ফেব্রুয়ারি, সেটা ছিল জাতীয় গ্রন্থাগার দিবস। এবং 21কে সামনে রেখে মাতৃভাষা এবং পাঠাগার, এই দুটো বিষয় নিয়ে আজকের যেই পাঠচক্র, সেটি আমার কাছে খুব অসাধারণ মনে হয়েছে, কারণ বিষয়টি খুবই ছিল চমৎকার। মাতৃভাষার যে বিষয়টি আমরা এতক্ষণ বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মাতৃভাষার ইতিহাস এবং ব্যবহারিক ইতিহাস। এই ব্যবহারিক ইতিহাসের মধ্যে বাংলা ভাষার আজকের এই করুণ অবস্থা কেন, পাঠাগারগুলোর অবস্থা এরকম কেন, এবং আজকের প্রজন্ম কেন পাঠ বিমুখ হয়েছে, এরকম হাজার প্রশ্ন আমাদের সামনে আছে। এগুলোর উত্তরও যে নেই তা নয়। আমি বর্তমান প্রজন্মের যে বই বিমুখতা এটা আছে, এটা আমি মনে করি না। কারণ বর্তমান প্রজন্ম হয়তো পুঁথিগত গ্রন্থ কিংবা পুঁথিগত বিদ্যার আগে যেরকম আমরা ট্রেডিশনালি পড়তাম সেভাবে পড়ে না, অন্যভাবে তারা পড়ে। তাদের পড়ার মাধ্যম, পড়ার ধরন এই ডিজিটাল প্রযুক্তির যুগে ভিন্ন রকম হয়ে গেছে। তাদের পাঠ অভ্যাস বদলেছে। আগে সেটা ছিল বই কেন্দ্রিক, এখন সেটা হয়ে গেছে ডিজিটাল কেন্দ্রিক, অনলাইন কেন্দ্রিক এবং বিভিন্ন মাধ্যম। সুতরাং এটাকে এভাবেই দেখতে হবে। আপনারা এটা মনে করবেন না যে আজকের প্রজন্ম পাঠ বিমুখ। আমি এটা মনে করি না যে আজকের প্রজন্ম মোটেই পাঠ বিমুখ নয়, বরং তারা পাঠ মুখর। কিন্তু আমরা যারা সমাজ এবং রাষ্ট্রের যে প্রতিনিধিগুলো আছে, রাষ্ট্রের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, আমরা সেইগুলো নিয়ে একটু কথা বলি। আলমগীর মাসুদ নানাভাবে সে বিষয়টি আমাদের সামনে উপস্থিত করতে চেষ্টা করেছেন।